সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ একজন ক্যানাডিয়ান নাগরিকের মৃত্যুর খবর শোনাবো, যিনি ইউএসএতে মারা গিয়েছেন। আইএসের ডিটেনশন ক্যাম্পে তিনি মারা গিয়েছেন। এটি কানাডার জন্য একটি প্রেস্টিজের ব্যাপার এবং কানাডার জন্য একটি খুবই দুঃখের ব্যাপার। যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো যেটা হচ্ছে যে একজন ক্যানাডিয়ান নাগরিক তিনি আইএসের তত্ত্বাবধানে ছিলেন এবং ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে তার মৃত্যু হয়। তার নাম জনি নোভিয়েলো। জনি নোভিয়েলোর বয়স হচ্ছে 49 বছর। তো তিনি কেন মারা গিয়েছিলেন, কি হয়েছিল, এবং কেন কানাডা তাকে বাঁচাতে পারলো না, এ বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আগে একটু বিষয়টা জানি। তো বিষয়টা জানার আগে আমরা যদি একটু দেখাই যে কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়াগুলি এ নিয়ে খবর ছেপেছে, এবং আমি একটি যদি সিবিসি নিউজের একটি খবর দেখাই, এবং এই ভদ্রলোক যিনি আজ আমাদের মাঝে নেই, যিনি একজন গর্বিত ক্যানাডিয়ান নাগরিক, তিনি আইএসএর ডিটেনশন সেন্টারে মারা গিয়েছেন। তো আমি প্রথমেই ভিডিও শুরুতে তার এই মৃত্যুতে তীব্র ক্ষোভ জানাচ্ছি, এবং তার মৃত্যু যদি কোনো অবহেলার কারণে হয়, তাহলে সেই অবহেলার জন্য যারা দায়ী তাদেরকে আমি বিচারের আহ্বান জানাচ্ছি আমেরিকান গভর্নমেন্টের কাছে একজন ক্যানেডিয়ান হিসাবে। এবং এই ধরনের মৃত্যু আসলে কখনোই মেনে নেওয়া যায় না। তো জনি তিনি কে ছিলেন, সে বিষয়টা যদি নিয়ে একটু কথা বলে, যে জনি নোভিয়েল, যার বয়স 39 বছর, তিনি 1988 সালে আহ, তি- আহ, তার ব- তার বয়স 49 বছর, দুঃখিত। তিনি 1988 সালে মাত্র 22 বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে যান, এবং তারপর তিনি 1991 সাল থেকে সেখানে গ্রিন কার্ড হোল্ডার হিসাবে কাজ করছিলেন, এবং তিনি একজন ক্যাশিয়ার এবং পরিচ্ছন্নতা কর্মী হিসাবে তিনি ইউএসএতে কাজ করছিলেন। আহ, তো এই ছিল তার অবস্থা। এবং তাকে যারা চেনেন তারা জানেন, তিনি তাদের সবাই সাক্ষী দিয়েছেন, তিনি যে এলাকায় থাকতেন তিনি কোনো অপরাধমূলক কাজে, তিনি কোনো সহিংসতার সাথে জড়িত ছিলেন না। তিনি কোনো সহিংসতার সাথে জড়িত ছিলেন না, তার প্রতিবেশী যারা আছেন তারা জানিয়েছেন। তো তার বিরুদ্ধে একটি অভিযোগ ছিল, এবং আইনি অভিযোগ, সেটি হচ্ছে যে 2023 সালে তিনি মাদক পাচার এবং অপরাধমূলক একটি কাজের জন্য দোষী সাব্যস্ত হন। ভালো কথা। তো এই ধরনের অপরাধগুলি হতেই পারে, কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার পরে তাকে জেল দেওয়া হয় এবং 364 দিনের কারাদণ্ড দেওয়া হয়, এবং তাকে কোনো স্টেট প্রিজনে পাঠানো হয়নি। তিনি কাউন্টি জেলে ছিলেন, অর্থাৎ লোকাল জেলে ছিলেন, এবং সেখান থেকে তিনি বেরিয়ে আসেন, প্যারোলে বেরিয়ে আসেন কয়েকদিনের মধ্যেই। কিন্তু প্যারোলে বেরিয়ে আসার পর মে মাসে আইএস তাকে গ্রেফতার করে, এবং আইনজীবীদের দাবি তিনি প্যারোলের কোনো নিয়ম ভাঙেনি, কিন্তু তারপরেও তাকে ডিপোর্টেশনের জন্য আটক করা হয়। অর্থাৎ তিনি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন, তিনি একবার অপরাধ করেছিলেন, তার জন্য তিনি জেলও খেটেছিলেন। তো জেল খাটার পরে তার সেই অপরাধের আর বিচার হওয়া উচিত না, বা হয় না কোথাও পৃথিবীর। এবং তিনি আবার সাধারণভাবে জীবনযাপন করছিলেন, কিন্তু তাকে ডিপোর্টেশনের জন্য তাকে আটক করা হয়, আটক করে নিয়ে যাওয়া হয়। তার আইনজীবী এবং তার পরিবারের সূত্র থেকে যে জিনিসগুলি দাবি করা হয়েছে, যে সেটি হচ্ছে গিয়ে তিনি একজন মৃগী রোগী ছিলেন। আপনারা জানেন যে মৃগী রোগীদের ওষুধের প্রয়োজন হয়, এবং তার পরিবার জানতো না যে সে ওষুধ ঠিক মতো পাচ্ছিল কিনা। একবার তার পরিবারের কেউ জনির সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার আইনজীবীর সাথে যোগাযোগ করে, কিন্তু 24শে জুন ফ্লোরিডার ডিটেনশন সেন্টারে জনি মারা যায়। এবং এখন পর্যন্ত কোনো ডাক্তারি রিপোর্ট নেই, শুধু বলা হয়েছে যে তদন্ত চলছে। তো তদন্ত কি চলছে সে বিষয়ে এখন পর্যন্ত জানানো হয়নি। অন্যদিকে ক্যানাডিয়ান পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ, তিনি তার মৃত্যু নিয়ে তথ্য সংগ্রহ করেছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন রাষ্ট্রদূতও জানিয়েছেন আইএস তদন্ত শেষ হলে সরকারকে জানানো হবে। কিন্তু প্রশ্ন থেকে যায় যে কেন একজন ক্যানাডিয়ান নাগরিককে এভাবে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করতে হবে। তো
যুক্তরাষ্ট্র এখনো এ বিষয় নিয়ে এখনো তারা এই অবৈধ অভিবাসী তাদের চোখে তাদেরকে নিয়ে তারা আহ, সেই অবৈধ অভিবাসীদের বিতরণের কাজ চলছে এবং ট্রাম্পের নীতিমালা অনুযায়ী প্রতিদিন গড়ে 3,000-এরও বেশি মানুষকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে, বিশেষত যাদের অপরাধের ইতিহাস আছে। এটা মাথায় রাখবেন, অপরাধের ইতিহাস অর্থাৎ তার অপরাধে তিনি জেল খেটেছেন, জেল খাটার পরেও যদি তিনি বের হয়ে আসেন তারপরেও তাদেরকে ডিপোর্ট করছেন। এবং বিশেষজ্ঞরা বলছেন যে এখন গ্রিন কার্ড হোল্ডার সহ, যে জনি যিনি মারা গেলেন তিনিও কিন্তু গ্রিন কার্ড হোল্ডার ছিলেন, গ্রিন কার্ড হোল্ডার সহ সবাই কিন্তু আহ, এখন একটু ঝামেলার মধ্যে আছেন ইউএসএতে। তো অন্য ক্যানাডিয়ানরাও কিন্তু ইউএসএ আটক আছেন, অন্য ক্যানাডিয়ানরাও ইউএসএ আটক আছেন। এবং জানা গিয়েছে যে জনি শুধু একা নয়, কয়েক ডজন ক্যানাডিয়ান ইউএসএতে এখন পর্যন্ত আটক আছেন। ব্রিটিশ কলম্বিয়ার জাসমিন মুনি নামে একজন, তিনি সেখানে ওয়ার্ক পারমিটে কাজ করতেন এবং এই ওয়ার্ক পারমিট তার নবায়ন করার সময় তাকে আটক করা হয়। পরবর্তী সময়ে তিনি মুক্তি পান এবং মুক্তি পেয়ে তিনি কানাডাতে সরাসরি চলে আসছেন। তো বিশেষজ্ঞরা এখন বলছেন যে কানাডার এবং আমেরিকার মধ্যে একটি চুক্তি হওয়া প্রয়োজন এবং যে চুক্তি হওয়ায় ক্যানেডিয়ান নাগরিকদের আলাদা নিরাপত্তা দেওয়া উচিত। অর্থাৎ হ্যাঁ, তাদের যদি কোনো সমস্যা হলে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব। আপনারা জানেন সম্ভব, এই ধরনের একটি আইনের কথা কানাডা আমেরিকার প্রতি প্রস্তাব করতে যাচ্ছে এবং এই আইনটি বাস্তবায়ন করতে যাচ্ছে। তো আপনারা জানেন যে আমেরিকার যে সমস্ত ট্যুরিস্টরা প্রত্যেক বছর কানাডার যে সমস্ত ট্যুরিস্টরা প্রত্যেক বছর আমেরিকাতে যায়, তার সংখ্যাটা কিন্তু কম না। বিভিন্ন সংখ্যাগত ঝামেলা থাকলেও মোটামুটি কানাডার 4 কোটি বা 4.5 কোটি, 4.25 কোটি মানুষ রয়েছে। সেই 4.25 কোটি মানুষের মধ্যে মানুষরা প্রতি বছর 3,90,00,000 বার ইউএস বর্ডার ক্রস করে। অর্থাৎ কেউ 20 বার যায়, কেউ 30 বার যায়। এমনও লোক রয়েছে কানাডা থেকে ইউএসএ তে কাজে যায়, আবার ইউএসএ থেকে কানাডায় প্রতিদিন কাজে আসে। তো এইভাবে 3,90,00,000 বার কিন্তু মানুষ বর্ডার ক্রস করে ইউএস এবং কানাডার, অর্থাৎ কানাডার লোকজনই শুধুমাত্র। আমেরিকার হিসাবও এর চেয়ে বেশি হবে, কারণ তাদের জনসংখ্যা যদি বেশি তাহলে কিন্তু এই যে এই জনির ঘটনা, তারপরে কানাডা আপনারা জানেন যে আগে 6 মাস পর্যন্ত থাকতে কোনো ভিসার প্রয়োজন হতো না, কাউকে কিছু জানানোর প্রয়োজন হতো না। এখন সেটা জানান জানানোর প্রয়োজন, যার ফলে মানুষ কিন্তু আমেরিকার ভ্রমণ কমিয়ে দিয়েছে। আমেরিকার ইকোনমিতে ক্যানেডিয়ান ট্যুরিস্টদের একটা বড় ধরনের ভূমিকা রয়েছে। এবং আমেরিকান যে সমস্ত ট্যুরিস্ট যায় প্রত্যেক বছর, 2024 সালে প্রায় 28 থেকে 30% ট্যুরিস্ট ছিল ক্যানেডিয়ান। অর্থাৎ আমেরিকা যে সমস্ত ট্যুরিস্ট যায় তার মধ্যে 28 থেকে 30% ক্যানেডিয়ান। সেই সংখ্যা কমে গিয়েছে 25%-এরও বেশি কমে গিয়েছে। মানুষ এই সামারে ইউএস ট্রিপ বাতিল করেছে এবং অনেক প্লেন তাদের শত শত ফ্লাইট কিন্তু বাতিল করেছে এই বছর, অর্থাৎ যাত্রীর অভাবে বাতিল করেছে। তো যাই হোক, আবার সেই আগের জায়গায় আসি। যিনি মারা গিয়েছেন তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, তার কোনো অপরাধ ছিল না, তিনি সহিংস ছিলেন না। এটাই বড় কথা, তিনি সহিংস ছিলেন না, তিনি একজন পরিচ্ছন্নতা কর্মী এবং একজন ক্যাশিয়ার ছিলেন। হয়তো তার আগে একটি অপরাধ ছিল, তার জন্য তিনি জেলও খেটেছেন। তো তার মৃত্যু আসলে কিন্তু এই টোটাল সিস্টেমটাকে, ইউএসের যে ডিপোর্টেশন নীতি, সেই ডিপোর্টেশন নীতিকে কিন্তু প্রশ্নের মুখে ঠেলে দেয়। তো দর্শক, আপনারা কি ভাবছেন জানাবেন। এই যে এই জনের মৃত্যু, সে মৃত্যু অবশ্যই কাম্য নয়। তো আমরা আবারও এর তীব্র নিন্দা করি এবং আসলে একটু ফ্র্যাঙ্কলি বলি যে আমরা আগে প্রত্যেক মাসেই ইউএসএ তে যেতাম, একবার দুইবার করে, এই সামারে প্রায় যাওয়া হতো। কিন্তু এই যে এই ধরনের এই নীতির কারণে আমরা যাচ্ছি না। শুধু আমরা কেন, চেনা পরিচিত অনেকেই কিন্তু এখন ইউএস মুখী হচ্ছে না। তো এটা অবশ্যই ইউএস এর জন্য খারাপ।
মানুষ এখন কানাডাকে আরো এক্সপ্লোর করতেছে। আপনারা জানেন যে কানাডা অনেক বড় দেশ, কানাডার এক একটা জায়গায় এক এক ধরনের এনভায়রনমেন্ট। তো এই ইউএসএ মুখী কম হচ্ছে। তো এই অবস্থা কতদিন চলবে আল্লাহ জানে। তো আশা করি ঠিক হয়ে যাবে, এবং এই ধরনের ক্যানাডিয়ানদের মৃত্যু যেন আরো না হয়, সেই কামনা করছি। এবং এই যে মানুষের মধ্যে একটি ভীতি, যে আপনি যদি ইউএস বর্ডারে যান, আপনাকে যদি আইএস ধরে ফেলে, আপনি কিন্তু আপনার পরিবারের সাথেও দেখা করতে পারবেন না, আপনাকে আইনজীবী নিতে হবে। তো এই ধরনের হ্যাসেলের জন্য ইউএস এর ইকোনমিতেও একটি প্রভাব পড়ছে। তো এই সামারটা যাক, এই সামারটা গেলে অবশ্যই আরো হিসাব কিতাব আসবে, আরো স্ট্যাটিস্টিক্স আসবে। ইউএস এর লস কি হলো, বিশেষ করে ইউএস এর যে ছোটখাটো যে শহরগুলি আছে, তারা কিন্তু তাদের ব্যবসাগুলি বসে গিয়েছে। নর্থের ব্যবসা, নর্থের দিকের যে ইউএস এর স্টেটগুলি রয়েছে, আমার ভিডিওতে আমরা আহ, বলার চেষ্টা করি, মানুষ এখন আর সেই ইউএস মুখী হচ্ছে না। ক্যানাডিয়ান মানুষজন বেছে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের দেশগুলি, কানাডার লোকজন বেছে নিয়েছে মেক্সিকো সহ বিভিন্ন, এবং ইউরোপের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলি। তো দর্শক, আহ, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।